বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও। দৃশ্যমান পুরো সড়ক পথ, অক্টোবরে পিচ ঢালাই। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে পুরো সেতুর কাজ, আশা সেতুমন্ত্রীর। গণটিকা ক্যাম্পেইন আর নয়, ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষ পাবে টিকা। করোনার দাপট কমলেও রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত বাড়ছেই। বরিশালের ঘটনায় সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভের বিবৃতির সঙ্গে একমত নন সচিবরা, বললেন মন্ত্রিপরিষদ সচিব। সমঝোতা বৈঠকের বিষয়ে মুখ খুলছেন না কেউই। এবং জাপানি 2 শিশু কার কাছে থাকবে? শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালতের আদেশ, আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে। সকালে মা, বিকেলে দেখা করতে পারবেন বাবা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। স্বপ্ন পূরণের আরও কাছে পদ্মা সেতু, সব প্রতিকূলতা ছাপিয়ে বসে গেল শেষ রোড স্ল্যাব। রেলের পর এবার মাওয়া থেকে জাজিরা প্রান্ত সরাসরি যুক্ত হলো সড়কপথে। যান চলাচলে এখন বাকি শুধু পিচ ঢালাই। মোট স্ল্যাব বসল 2917টি। 2019 সালের 19 মার্চ শুরু হয় এই কর্মযজ্ঞ। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক 10টা 12 বাজতেই 2FU33 নম্বর স্ল্যাবটি মা প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির গ্যাপ পূর্ণ করে দেয়। এই মাহেন্দ্রক্ষণটিতে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সহ সেতুর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেতুর এই মাইল ফলক অর্জনে খুশি সংশ্লিষ্টরা। ক্রেনের মাধ্যমে বসাই, তারপর আঠা লাগাই, গুলু জিএমপি লাগাই। শেষ স্ল্যাবটি আজকে বসেছে, এর জন্য সবাই আমরা আনন্দিত। আমরা যেখানে যারা লোকাল এমপ্লয়ার আছি, পদ্মা সেতুর কাজের জন্য আমরা খুবই গর্বিত। 42 ফুট চড়া স্প্যানের উপর তলায় 72 ফুট প্রস্থের 4 লেনের সড়ক পথ তৈরি শেষ হতে এখন বর্ষা মৌসুম কাটলেই শুরু হবে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং। মূল যে ভিত আমাদের রোড স্ল্যাব, ইরেকশন, স্ট্রেসিং, গ্রাউটিং সব ক্রমানুযায়ী একের পর এক শেষ হয়ে গেছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়ার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ। আরও এক ধাপ এগুলো দক্ষিণাঞ্চলের মানুষের আলোর দিশারি স্বপ্নের এই সেতুর কর্মযজ্ঞ। সবশেষ রোড স্ল্যাব বসে গেল। রেল পথের পর সড়ক পথের সরাসরি যোগাযোগের দ্বার খুলে গেল। 2020 সালের 31 জুলাই পদ্মার ভাঙনে 126টি রোড স্ল্যাব ও 192টি স্ট্রেঞ্জার বিলীন হয়ে যায়। তাই নতুন করে আবার তৈরি করতে হয়েছে। এর আগে 1312টি স্ট্রেঞ্জারের উপর বসেছে 2959টি রেল স্ল্যাব। সেতুতে গ্যাস পাইপলাইন বসানোর কাজও এগিয়ে চলেছে। পর্যায়ক্রমে রোড মার্কিং আর তার লাইটিং টাইটিং এর কাজগুলো হবে। আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই 2 লেয়ারে এটা কমপ্লিট করা সম্ভব হবে। সড়ক পথ তৈরিতে প্রায় 22 মিটার দীর্ঘ, 2.10 মিটার চওড়া, 84 মেট্রিক টন ওজনের 2917টি স্ল্যাব ব্যবহার করা হয়েছে। আর সময় লেগেছে 2 বছর 5 মাস 4 দিন। রোড স্ল্যাব বসে যাওয়ার পর মাওয়া থেকে এখন গাড়িতে চড়েই পদ্মা পাড়ি দিয়ে জাজিরায় যাওয়া যাচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে আশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। সেতুর সবশেষ স্ল্যাব বসে যাওয়ার পর দুপুরে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, অক্টোবরেই পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। আগামী অক্টোবরের শেষের দিকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে, কারণ এখন বর্ষার জন্য পিচ ঢালাইয়ের কাজ হতে পারছে না। টার্গেটের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসের সোনালী ফসল পদ্মা সেতুর শুভ উদ্বোধন আগামী জুন মাসের মধ্যেই আমরা করব ইনশাল্লাহ। দেশে গণটিকাদান ক্যাম্পেইন আর হচ্ছে না, এখন থেকে নিবন্ধনের মাধ্যমেই দেয়া হবে ভ্যাকসিন। দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 10.5 কোটি নতুন টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
টিকা নিতে মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, কোথাও কোথাও ভোগান্তিরও সীমা নেই। অনেকে আবার নিবন্ধন করার 1 মাস পরও পাচ্ছেন না কাঙ্ক্ষিত SMS। এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে দিতে সরকার চলতি মাসের 2য় সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে গণটিকা ক্যাম্পেইন পরিচালনা করলেও সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এছাড়া 3.5 কোটি মানুষ নিবন্ধন করলেও টিকা নিশ্চিত হয়েছে 2 কোটির। ভ্যাকসিনের স্বল্পতা বিবেচনায় আর তাই গণটিকা কার্যক্রম চলবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। রেজিস্ট্রেশন ছাড়া তো হবে না। যারা নিবন্ধন করতে পারে না বা আমরা বলেছি যে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবে, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেই তাদেরকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয় 2 ডোজের মধ্যে সময় কমিয়ে আনার। কারিগরি দিক বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 2টা ডোজ দিচ্ছি, সেটাও অনেক দেশে দেখা যাচ্ছে আরো কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে। সেই বিষয়টাও বিবেচনা করার জন্য HPM বিশেষ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। বৈঠক শেষে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 3 কোটি সিনোফার্ম আর 7.5 কোটি সিনোভ্যাক টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের 8 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একদিনে 117 জন মারা গেছেন। শনাক্তের হার 15%। সুস্থতার হার কিছুটা বেশি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনার ভয়ঙ্কর শাসন থেকে কিছুটা মুক্তি মিলেছে। আহাজারি আর আর্তনাদে ভারী হওয়া হাসপাতালগুলোর পরিবেশ এখন বেশিরভাগ শান্ত। হাসপাতালগুলোর শয্যা ফাঁকা হলেও আইসিইউ নিয়ে সংকট কাটেনি। নতুন করে আক্রান্তদের বেশিরভাগই শ্বাসকষ্টে ভুগছেন। সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হাসপাতাল সমূহে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন 40 জন। কোভিডের দানবীয়তা অনেকাংশে কমেছে চট্টগ্রামে। অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন 29 জন। সিলেটে পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। একদিনে 13 জন প্রাণ হারিয়েছেন। করোনায় খুলনা জেলায় 24 ঘন্টায় কোনো মৃত্যু হয়নি। অঞ্চলেও মৃত্যুহার নিম্নমুখী। বিভাগটিতে একদিনে 11 জন মারা গেছেন। বিপর্যস্ত রাজশাহী এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত 2 মাসের ভয়াবহতার চিত্র এখন আর নেই। একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীর সংখ্যা কমেছে রংপুরেও, তবে মৃত্যুর মিছিল থামছে না। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 9 জন। পেশেন্টটার খুব খারাপ অবস্থা, আইসিইউতে আছে। বাবা আছে ভিতরে, বাবার অবস্থা অনেকটা ভালো। প্রাণঘাতী ভাইরাসের দাপট কমেছে ময়মনসিংহ, মারা গেছেন 4 জন। করোনা ইউনিটের একটু চাপ কম, আইসিইউতে একটু চাপটা বেশি। অপেক্ষা করতে করতে তো আসলে রোগীর অবস্থা খারাপই হয়ে যাইতেছে। বরিশালে মৃত্যুহার প্রায় শূন্যের কোটায়। 24 ঘন্টায় 1 জনের প্রাণ ঝরেছে। একক জেলা হিসেবে সর্বোচ্চ 9 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়, আর কুষ্টিয়ায় মারা গেছেন 8 জন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনার দাপট কমতে শুরু করলেও রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। সব শেষ 24 ঘন্টায় 276 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন শীঘ্রই হাসপাতালে রোগী কমার কোনো লক্ষণও নেই, যদিও 1 সপ্তাহের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জরিপে যেসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় আলাদা করে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ জরিপ বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টি এলাকা ও দক্ষিণের 30টি ডেঙ্গুতে ঝুঁকিপূর্ণ। আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যা বেশি। শিশু হাসপাতালের তথ্য মতে গেল 2 মাসে 5 থেকে 18 বছর বয়সী আক্রান্তের হার 65%। 2 মাসেই ভর্তি হয়েছেন 365 জন, মারা গেছে 7 জন। শেষ 24 ঘন্টায় যোগ হয়েছে 11 জন। শুরুতে দক্ষিণ সিটির রোগী বেশি থাকলেও এখন উত্তর সিটি থেকে রোগী ভর্তি হচ্ছে বেশি। এদের অনেকেরই আবার আইসিইউ লাগছে। 10 দিন ছিল আইসিইউ, আইসিইউতে থাকার পরে তো গতকালকের থেকে আপনার ওই একটুখানি ভালো লাগতেছে। এই 11 দিন কোনো কিছু খান নাই। আর আব্বুর হয়েছিল ডেঙ্গু, আর বড় বোনের হয়েছিল ডেঙ্গু,
তাই বাসায় চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে, ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন শুরুতেই না বুঝতে পারায় গুরুতর অবস্থায় হাসপাতালে আসছেন। শিশু হাসপাতালে আর শয্যা খালি নেই। সময়টা তো অক্টোবর পর্যন্ত ইউজুয়ালি এই মৌসুমটা থাকে ডেঙ্গু রোগীদের, ডেঙ্গু মশার, সেই ক্ষেত্রে আশা করা যায় পরবর্তীতে আমরা কন্ট্রোলে আনতে পারবো, কিন্তু এখন বাড়তি। সোমবার সকালে উত্তর সিটির মেয়র জানালেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা কম স্প্রে করছি তা কিন্তু না, আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি এই অগাস্টের ভিতরেই এটা নিয়ন্ত্রণে আসবে, আমরা সেটা আশা করি এবং সেভাবে কিন্তু কাজ কিন্তু করে যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জলপথের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে বন্ধই করা যাচ্ছে না তিতাসের চুরি। একটি কারখানাতেই 6 কোটি টাকার গ্যাসের অবৈধ ব্যবহার, কাটা হলো 2 শতাধিক লাইন। জাপানি নারীর 2 শিশু নিয়ে জটিল সমীকরণ। মায়ের আইনজীবীর দাবি তারা থাকবে জাপান দূতাবাসের তত্ত্বাবধানে, বাবা মা উভয়ই দেখা করতে পারবেন। বাবার আইনজীবী তা মানতে নারাজ। তার দাবি শিশু দুটি থাকবে বাবার কাছেই, চাইলে মা এসে দেখা করবেন। শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালতের আদেশ, বাবা মা কারো কাছেই নয়, আপাতত শিশুরা থাকবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। শ্বাসরুদ্ধকর, টানটান উত্তেজনা, যুক্তি পাল্টা যুক্তি। জাপানি নারীর 2 মেয়ে শিশু কার কাছে থাকবে তা নিয়ে টানা 1.5 ঘন্টা চলে শুনানি। ছাড় দিতে নারাজ বাবা মা দুপক্ষই। মায়ের আইনজীবীর প্রস্তাব, শিশুরা থাকবেন জাপানি দূতাবাসে, মা বাবা দুজনেই দেখা করতে পারবেন সেখানে। মাই হলো কন্যা সন্তানদের ধারণ করার ক্ষেত্রে সবচাইতে বেশি উপযুক্ত ব্যক্তি। পাল্টা প্রস্তাব বাবার আইনজীবীর। তারা বলছেন 2 মেয়ে থাকবে বাবার কাছেই, মা দেখা করতে চাইলে সে ব্যবস্থা করে দেয়া হবে। সবসময় যে মার ভূমিকা বাচ্চাদের জন্য সবচাইতে প্রয়োজনীয়, সেটা কিন্তু অনেক সময় না। এভাবে এগিয়ে যেতে থাকে মামলার শুনানি। ভাবনায় পড়ে যান দেশের উচ্চ আদালত। পরে জানানো হয় বাবা মা কারো কাছে নয়, শিশুরা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে। 31শে অগাস্ট পর্যন্ত এই কন্যা সন্তানরা থাকবেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। এই সময়টাতে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। 7 মাসে আমি মাত্র 3 বার সন্তানদের মুখ দেখতে পেরেছি। আজ আদালতের আদেশের পর আমি সন্তানদের দেখতে পাবো, সময় কাটাতে পারবো। আমি সন্তোষ প্রকাশ করছি। রোববার রাতে 2 শিশুকে হেফাজতে নেয় সিআইডি। এখন তারা রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। জাপানি নাগরিক এরিকোকে বিয়ে করেন বাংলাদেশি ইমরান। 12 বছরের সংসারে তাদের রয়েছে 3টি কন্যা সন্তান। এবছর 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন বাবা। মাও জাপান থেকে বাংলাদেশে এসে সন্তানদের হেফাজতে নিতে মামলা করেন। এ নিয়ে শুরু হয় বন্ধুপ্রতিম 2 দেশের 2 নাগরিকের পারিবারিক দ্বন্দ্ব। আর এ দ্বন্দ্বের কারণে যে শিশুরা বাবা মা ছাড়া কখনো থাকেনি, তাদের রাতের বেলায় থাকতে হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টারে, একেবারে অপরিচিত মানুষের মাঝে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বরিশালে হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে সচিব সহ প্রশাসনের কর্মকর্তারা একমত নন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে তিনি আরও বলেন, তাদের দেয়া বিবৃতির ভাষা ঠিক ছিল না। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বরিশালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। মামলা হয় মেয়রকে আসামি করে। এরই প্রেক্ষিতে গত 20 আগস্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সেখানে বলা হয়, বরিশালের মেয়র যার অত্যাচারে সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ, সেই সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর হুকুমেই এই ঘটনা সংঘটিত হয়েছে। অতএব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছে। অ্যাসোসিয়েশনের ওই বিবৃতি নিয়ে নানা মহলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এমন অবস্থায় সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বরিশালের নগর প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে দ্বন্দ্বের জেরে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির ভাষা সঠিক ছিল না। এমন বিবৃতির সঙ্গে একমত নন সবাই। যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা, তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না।
এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও অ্যাগ্রি করে গেছে। বরিশালের ঘটনা আমরা এক্স্যাক্টলি জানি না কি ভিতরে, কিন্তু আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি, তোমরা নিজেরা বসে সব লেভেলেই বলা হয়েছে, মানে মেয়র বা কমিশনার বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে নিজেরা আগে বসে দেখো কেন এই ঘটনাটা হলো। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বরিশালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে মাত্র। এই বরিশালের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব যেটা সেটা পালন করেছে। রাজনীতিবিদরা রাজনীতি করেন, তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সেই নিয়ে তারা যে সওয়াব করেছে এটা সবসময় হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। আর এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। এমন ঘটনা রাজনীতি ও প্রশাসনের মাঝে দূরত্ব তৈরি করবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনপথের সময় আরও থাকছে, পদ্মার পানি বেড়ে ফরিদপুরে নিম্নাঞ্চলে হাজার হাজার মানুষ পানিবন্দী, রাজবাড়িতে তলিয়েছে ফসলি জমি, কুষ্টিয়ায় শেখ রাসেল শহর রক্ষা বাঁধে 7 পয়েন্টে ভাঙন, অবৈধ গ্যাস সংযোগ কেটে দিলে মামলা করলেও নারায়ণগঞ্জে বন্ধ হচ্ছে না তিতাসের গ্যাস চুরি, কেবল একটি কারখানায় মাসে 10 লাখ টাকা করে 5 বছরে 6 কোটি টাকার গ্যাস ব্যবহার করেছে বলে দাবি কর্তৃপক্ষের। সোমবার 2,200টিরও বেশি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয় 2,500-এর কালীবাড়ি বাজার এলাকার ভুইয়া প্রিন্টিং নামের একটি ডাইং কারখানা থেকে। তিতাসের কর্মকর্তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মালিকপক্ষ গ্যাস সংযোগ অবৈধভাবে নিয়ে গত 5-6 বছর ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। এটা অবৈধভাবে এখান থেকে সে গ্যাস ব্যবহার করতেছে। কেন্দ্রীয় ভিজিল্যান্স, আমাদের লোকাল অফিস এবং আমরা সবাই এখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই এবং তার সংযোগটা আমি বিচ্ছিন্ন করি। একই এলাকায় সাইনবোর্ডবিহীন একটি গার্মেন্টস কারখানায় অভিযানের আগেই মালিক কর্মচারীরা পালিয়ে যায়। এখানেও পাওয়া যায় গ্যাসের অবৈধ লাইন। স্থানীয়দের অভিযোগ, তিতাসের কর্মকর্তা কর্মচারীরাই এতে জড়িত। তিতাস কর্মকর্তা জানান, শুধুমাত্র একটি কারখানাতেই প্রতিদিন 80,000 ঘনফুট গ্যাস চুরি হতো, যার মূল্য প্রায় 10 লাখ টাকা। যদি এরকম তিতাসের লোক থাকে আমরা তদন্ত সাপেক্ষে কারো যদি পাই বা এলাকার লোকজন যদি কারো নাম বা স্পেসিফিক্যালি বলতে পারে, গোপনে বলতে পারে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জেলা জুড়ে গ্যাসের কয়েক লাখ অবৈধ ব্যবহারকারী রয়েছে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সিলেট 3 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী 4 সেপ্টেম্বর। দুপুরে ইসি সচিবালয়ে কমিশন সভা শেষে একথা জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, নির্বাচনের আগে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে মাত্র 24 ঘন্টা প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। সিলেট 3-0 আসনের যে স্থগিত নির্বাচনটি আগামী 4/9/2021 তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। কমিশনার বৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের যে ইউনিয়ন পরিষদ, তারপরে জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ অন্যান্য যদি উপজেলা পরিষদের কোনো উপনির্বাচন থেকে থাকে যারা মারা গেছেন, এগুলো ডিসেম্বরের মধ্যে করে ফেলবেন। পদ্মার পানি বাড়তে থাকায় বিপর্যস্ত নদী তীরবর্তী মানুষের জীবন। ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসনের নিচু এলাকা তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন পানিবন্দী হাজার হাজার মানুষ। রাজবাড়িতে নষ্ট হচ্ছে ফসলি জমি। এদিকে কুষ্টিয়ায় শেখ রাসেল শহর রক্ষা বাঁধের 7টি পয়েন্টে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে আছেন এলাকাবাসী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মা ও গড়াই নদীর অব্যাহত ভাঙন পৌঁছেছে দ্বার প্রান্তে, তাই বাধ্য হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কুষ্টিয়ার মিরপুর, সদর, কুমারখালী ও খোকসা উপজেলার নদী তীরের মানুষেরা। এছাড়া ভাঙনের ঝুঁকিতে আছে শেখ রাসেল শহররক্ষা বাঁধের আরও 19টি পয়েন্ট। তাই জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। যেখানে ভাঙন দেখা দিচ্ছে সেখানে আমরা জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর ব্যবস্থা করছি। নদী ভাঙন প্রতিরোধে আমরা 24 ঘন্টা কাজ করে যাচ্ছি। ফরিদপুরে ভোগান্তির শেষ নেই বানভাসীদের। জলমগ্ন সড়কে কচুরিপানা ডিঙ্গিয়ে চলছে যানবাহন। পানিবন্দী জেলার সদরপুর ও চরভদ্রাসনের 15,000 মানুষ। তলিয়েছে শত শত হেক্টর ফসলি জমি। বন্যার কারণে গতবারও
ক্ষতি হয়েছে, আবার এই তারিখেও হঠাৎ করে পানি আসার কারণে বেশি ক্ষতি হয়ে গেছে। এখন আমাদের রাস্তাঘাট যাই চলে বের খাবো, রাস্তাঘাট ডুবে গেল ভাই। পানি উঠছে আজকে 4 দিন ধরে, কেউ তো খোঁজ খবর নিল না আমাকে। এদিকে রাজবাড়ীর 4টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঘরের ওপর মাচা করে গরু বাছুর নিয়ে কোনো রকমে দিন কাটছে বানভাসীদের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। নষ্ট হয়ে গেছে হেক্টর হেক্টর জমির ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও, দৃশ্যমান পুরো সড়ক পথ, অক্টোবরে পিচ ঢালাই, নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে পুরো সেতুর কাজ। এবং জাপানি 2 শিশু কার কাছে থাকবে, শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালতের আদেশ, আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে। সকালে মা, বিকেলে দেখা করতে পারবেন বাবা। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়ের।